সবাইকে HTML বেসিক পার্ট 3 তে স্বাগতম জানাচ্ছি। আমরা গত 2টি পর্বে HTML সম্পর্কে বেসিক ধারণা অর্জন করেছি এবং আমরা একটি প্রোগ্রাম কিভাবে রান করতে হয়, কিভাবে ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আজকে প্রথমেই আমরা ফন্ট ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এবং হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করি। HTML এর মাধ্যমে কোনো ডকুমেন্ট বা প্যারাগ্রাফের শিরোনাম লেখার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। HTML এর মোট 6 ধরনের হেডিং ট্যাগ রয়েছে। এগুলো হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। যদি বড় সাইজের অক্ষরে শিরোনাম লেখার প্রয়োজন হয় তাহলে আমরা H1 ট্যাগের মাঝে শিরোনামটি লিখব, আর অন্যান্যগুলো ব্যবহার করলে পর্যায়ক্রমিকভাবে সাইজ ছোট হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যদি সব থেকে ছোট সাইজের কোনো লেখা প্রদর্শন করতে হয় কোনো শিরোনামে, সেক্ষেত্রে আমরা H6 ব্যবহার করব। এবং বর্তমান সময়ে আমরা HTML এর সাথে CSS ব্যবহার করি, সাধারণত লেখার ফন্ট সাইজ, লেখার কালার এগুলো পরিবর্তন করার জন্য। এক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো CSS ব্যবহার করে H1, H2, H3 এই ট্যাগগুলোর ফন্ট সাইজ কত হবে সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি। হেডিং ট্যাগের ব্যবহার সম্পর্কে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে যে কোনো প্যারাগ্রাফের শিরোনামে আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে থাকি। এছাড়া সাধারণত কোনো একটা ওয়েবসাইটে সাইড বারে যে সেকশনগুলো থাকে, প্রতিটা সেকশনের যে হেডিং থাকে সেখানে আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে থাকি। এছাড়া ওয়েবসাইটের একটা ওয়েবসাইট যখন তৈরি হয় তারপরে আরও কিছু কনসেপ্ট আমাদের বিবেচনায় আনতে হয়। আমাদের একটা ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিছু ইনফরমেশন প্রদর্শন করব কাদের জন্য? ভিজিটরদের জন্য। ভিজিটররা যাতে আমাদের ওয়েবসাইটটা সহজে খুঁজে পায় এবং বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে যাতে আমাদের ওয়েবসাইটটি খুঁজে পায়, এজন্য আমাদেরকে কিছু কাজ করতে হয়, যে বিষয়টিকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে হেডিং ট্যাগের গুরুত্ব খুবই বেশি, কারণ গুগল যখন সার্চ করে তখন হেডিং ট্যাগ সমূহকে প্রায়োরিটি অনেক বেশি দেয়। সাধারণ টেক্সটের থেকে হেডিং ট্যাগগুলোর প্রায়োরিটি অনেক বেশি পাই, কারণ আমরা কোনো একটা প্যারাগ্রাফ লিখলে তার সারমর্ম আমরা কিন্তু তুলে ধরি হেডিংয়ের মাধ্যমে, যার কারণে হেডিং ট্যাগ কোনো একটা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বেশি ব্যবহার হয় একটা সাইটে H2 হেডিং সবচেয়ে বেশি ব্যবহার হয়। এছাড়া H1ও আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আমরা হেডিং ট্যাগের যথাযথ প্রয়োগ আমরা করতে পারবো আমাদের ডিজাইনে। তো আমরা এখন একটা প্রোগ্রাম দেখব, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হেডিং ট্যাগগুলো কিভাবে কাজ করে এবং H1 ট্যাগের সাইজটা কেমন, H2 এর সাইজটা কেমন, এই 6টা হেডিং এর মধ্যে পার্থক্য কি। এই প্রোগ্রামটা আমরা যদি এক্সিকিউট করি সেক্ষেত্রে আমরা এই পরিবর্তনটা দেখতে পারবো। তো আমরা এখন এই প্রোগ্রামটিকে কোড এডিটরের মাধ্যমে লিখে আমরা রান করে দেখব যে কিভাবে কাজ করে। গত 2 পর্বে আমরা নোটপ্যাড দিয়ে আমরা কোডিং করেছি। তো আজকে থেকে আমরা একটু অ্যাডভান্স কোড এডিটর ব্যবহার করব, যাতে করে আমাদের কোড লিখতে সুবিধা হয় এবং আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে কিনা
সেই ভুলগুলো আমরা যাতে সহজে ধরতে পারি। তো এ ধরনের একটা অ্যাডভান্স কোড এডিটর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, যেটাকে আমরা ব্যবহার করে অনেক সুযোগ সুবিধা পাবো। এবং নোটপ্যাড প্লাস প্লাসের আমরা আরো কিছু কাজ করে কিছু এক্সট্রা ফিচার অ্যাড করতে পারি, এবং যেটার মাধ্যমে আমরা খুব দ্রুত কোডিং করতে পারি। তো খুব দ্রুত কোডিং করার এই সিস্টেমটাকে বলে জেন্ট কোডিং, যেটা ব্যবহার করে আমরা খুব সহজে এবং খুব দ্রুত সময়ের মধ্যে কোডিং করতে পারি। তো আমরা প্রথমেই জেন্ট কোডিং ব্যবহার করব না, কারণ আমাদেরকে কোড লেখা শিখতে হবে। তো নোটপ্যাড প্লাস প্লাসের এ ধরনের অনেক ফিচার আছে, আমরা আস্তে আস্তে ব্যবহার করতে করতে শিখব। তো আপনারা সবাই গুগলে সার্চ করে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ফ্রিতে সংগ্রহ করতে পারবেন। এবং অন্যান্য সাধারণ যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করে থাকি, এই সব সাধারণ সফটওয়্যারের মতোই ডাবল ক্লিক করে আমরা ইনস্টল করতে পারবো। তো আমার কম্পিউটারে ইতোমধ্যেই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ইনস্টল করা আছে, যার কারণে নতুন করে আর ব্যাপারটি দেখাচ্ছি না, এবং এর মধ্যে কোনো জটিলতার কোনো কিছু নাই। এই জন্যে আর নতুন করে দেখানোর কোনো প্রয়োজন বোধ করতেছি না। আশা করি পারবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই ইনফর্ম করবেন। আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল দিলে আমরা অল প্রোগ্রামসের মধ্যে নোটপ্যাড প্লাস প্লাস নামে একটি ফোল্ডার দেখতে পাবো, এবং এখান থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে পারবো। আমাদের সফটওয়্যারটির ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা কাজ করতে করতে এই সফটওয়্যারটি সম্পর্কে পরিচিত হয়ে যাব। তো এখানে আমরা এখন কোড লিখতে পারবো। তো কোড লেখার পূর্বে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নেই, এবং যে ফোল্ডারের মধ্যে আমরা আমাদের কোডগুলো রাখবো। তো প্রত্যেকটা ওয়েবসাইটই সাধারণত একটা ফোল্ডারের মধ্যে সবকিছু রাখা হয়। আমরা যখন আমাদের ওয়েবসাইটকে যখন হোস্ট করব, তখন এটার জন্য একটা ফাইল থাকবে, যে ফাইলের মধ্যে আমরা আমাদের সমস্ত কোডগুলোকে রাখবো। তো আমরা সে ধরনের একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এখানে আমরা নাম দিলাম নিউ সাইট। নিউ সাইট নামে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এখন আমরা আমাদের সফটওয়্যারের ইন্টারফেসটি এখন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কোড লিখে আমরা যে ফোল্ডারটা তৈরি করলাম, এই ফোল্ডারের মধ্যে আমরা সেভ করব। তাহলে প্রথমেই আমরা সেভ করে নিই। আচ্ছা, আমরা কিছু কোড লিখি। কোড সেভ করার আগে কেমন দেখায় কোডগুলো, এবং কোড সেভ করার পরে কেমন দেখায়, এই পরিবর্তনটা তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা প্রথমে আমরা জানি যে আমাদের এইচটিএমএল এ কোড লিখতে হলে প্রথমে এইচটিএমএল ট্যাগের মধ্যে রাখতে হয় সবকিছুকে। এই বিষয়গুলো আমরা ইতোমধ্যেই শিখে ফেলেছি।
তাহলে আমরা বেসিক কাজগুলো আমরা করে নিলাম। এখন আমরা যদি এটাকে সেভ দেই, সেভ দেওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো লেখা আমাদের ব্ল্যাক কালারে দেখাচ্ছে, কিন্তু আমরা যখন এইটাকে সেভ করব তখন এই লেখাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা ডেস্কটপে সেভ দেব। ডেস্কটপে আমরা যে ফাইলটি ক্রিয়েট করেছি সেখানে আমরা সেভ করব। এখানে আমরা নাম দেব index.html। এখন আমরা এখানে index.html ও দিয়ে দিতে পারি, অথবা শুধুমাত্র ইন্ডেক্স লিখে আমরা এখান থেকে html সিলেক্ট করে দিতে পারি। html সিলেক্ট করে দিলেই অটোমেটিক নিয়ে নিবে নামের সাথে। তাহলে এখন যদি সেভ করি, সেক্ষেত্রে আমাদের কোডগুলো কিন্তু ব্ল্যাক কালার থেকে ব্লু হয়ে গেছে। এবং আমরা যদি মাউস পয়েন্টার রাখি তাহলে একটা চারিদিকে একটা ওয়াটারমার্ক আসতেছে, অন্য কালারে, বেগুনি কালারের একটা ওয়াটারমার্ক আসতেছে। এবং আমরা যদি এর মধ্যে যখন কোড লিখব তখন আমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন এখানে আমরা টাইটেল লিখি, টাইটেল। এখন আমরা যেহেতু শুধুমাত্র হেডিং এর এক্সাম্পলগুলো দেখব, যার কারণে আমরা পর্যায়ক্রমিকভাবে হেডিং ট্যাগগুলো নিয়ে নেব। তাহলে আমরা এই লাইনটি কপি করে আরো 6টা কপি করতে পারি। তো আমাদের এই নোটপ্যাড প্লাস প্লাসে কপি করার জন্য খুব ভালো একটা সুবিধা আছে। সেটা হচ্ছে মাউস পয়েন্টার কোনো একটা লাইনের উপর রেখে আমরা যদি কন্ট্রোল-D প্রেস করি তাহলে ওই লাইনটি কপি হয়ে যায়। আমাদের জন্য কপি আর পেস্ট করার কিন্তু কোনো প্রয়োজন হয় না। আমরা মোট 6টি কপি করে নিচ্ছি কন্ট্রোল-D প্রেস করে। আমরা মোট 6টি হেডিং নিয়ে নিয়েছি। এখন যদি আমরা এই হেডিং এর নাম্বারগুলো পরিবর্তন করে দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমাদের যতটুকু প্রয়োজন ছিল ততটুকু কাজ হয়েছে। এখন আমরা যদি সেভ দেই তাহলে সেভ দিয়ে যদি ব্রাউজারে দেখি তাহলে আমাদের ফলাফল আমরা দেখতে পারবো। এই নাম্বারগুলো আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে আমরা পরিবর্তনটা দেখতে পারবো। কন্ট্রোল-S দিয়ে সেভ দিলে এখন হবে, কারণ আমরা আগেই ফাইল নেম দিয়ে সেভ দিয়ে নিয়েছি। এখন কন্ট্রোল-S প্রেস করলেই আমাদের
যতটুকু আমরা পরে কাজ করেছি সেই কাজটা সেভ হয়ে যাবে। আমরা শর্টকাট কিবোর্ডের এই ফিচারগুলা আমরা ব্যবহার করব, শর্টকাট কির ফিচারগুলো আমরা ব্যবহার করব। আমাদের নিউ সাইটের মধ্যে index.html তৈরি হয়েছে। এখন যদি এটাকে ব্রাউজার দিয়ে দেখি, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের 6টি হেডিং ট্যাগ তৈরি হয়েছে এবং প্রত্যেকটা হেডিং ট্যাগের ফন্ট সাইজ কিন্তু ভিন্ন এবং পর্যায়ক্রমিকভাবে এটা আস্তে আস্তে ছোট হয়েছে। এবং সবচেয়ে বড় হেডিং হচ্ছে হেডিং 1 এবং সবথেকে ছোট হচ্ছে হেডিং 6। এখানে হেডিং 6 এর সাইজ এটা একেবারে দেখাই যাচ্ছে না, কিন্তু আমরা ইচ্ছা করলে সিএসএস ব্যবহার করে অথবা ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট ব্যবহার করে এইচটিএমএল এর মাধ্যমেও এই সাইজগুলো পরিবর্তন করতে পারি। তো সাধারণত ফন্ট ট্যাগের ব্যবহার এখন আর খুব বেশি করা হয় না, এখন সিএসএস দিয়েই সবকিছু করা হয়, যার কারণে আমি আর ফন্ট ট্যাগের ব্যবহারটি এখানে দেখাচ্ছি না। এখন আমরা পরবর্তী অংশে দেখি কি আছে। এখন আমরা দেখব প্যারাগ্রাফ ট্যাগ। এইচটিএমএল এ প্যারাগ্রাফ তৈরির জন্য পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে এটা একটা প্যারাগ্রাফ। ব্রাউজারের মাধ্যমে প্রতিটা প্যারাগ্রাফ প্রদর্শন করা হলে প্রতিটা প্যারাগ্রাফের পর একটা করে লাইন ব্রেক তৈরি হয়। আমরা সাধারণভাবে যদি কিছু টেক্সট যদি রাখি সেক্ষেত্রে কোনো ধরনের লাইন ব্রেক তৈরি হবে না, কিন্তু আমরা যেখানে প্যারাগ্রাফ শেষ করব সেখানে একটা করে লাইন ব্রেক তৈরি হবে। যদি কখনো প্যারাগ্রাফের মধ্যে এই লাইন ব্রেকের প্রয়োজন হয় তাহলে আমরা লাইনের শেষে বিআর ট্যাগ ব্যবহার করব। আর বিআর ট্যাগের কোনো শেষ ট্যাগ নেই, যে বিষয়টা আমরা আগের পার্টগুলোতে আমরা আলোচনা করেছি। এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে কিওয়ার্ড লিখে আমরা একটা স্পেস দিয়ে তারপরে স্ল্যাশ সিম্বল দিয়ে তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করব। এই নিয়মে আমরা বিআর ট্যাগটি লিখব। এরপরে প্যারাগ্রাফ ট্যাগের একটি এক্সাম্পল দেখানো হয়েছে। আমরা যদি এই এক্সাম্পলটি প্র্যাকটিস করি সেক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবো। এখানে আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমাদেরকে পি লিখতে হবে, পি ট্যাগ নিতে হবে এবং পি ট্যাগের মধ্যে আমাদের টেক্সটগুলোকে রাখতে হবে। আমরা প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে নিচ্ছি। এখন আমাদের কিছু ডামি টেক্সট আনতে হবে। তো অনলাইনে ডামি টেক্সটের জন্য একটা ওয়েবসাইট আছে। এখন আমাদের ডামি টেক্সট কেন লাগবে? এই সাইটটি হচ্ছে ডামি টেক্সটের একটা ওয়েবসাইট, যেখান থেকে আমরা ডামি টেক্সট জেনারেট করতে পারবো। ডামি টেক্সট আমাদের কি কাজে লাগবে? এখানে আমরা যে টেক্সটগুলো দেখতে পাচ্ছি এই টেক্সটগুলোর কোনো মিনিংফুল কোনো ভ্যালু নেই, এখানে কোনো ওয়ার্ডেরই কোনো ভ্যালু নেই, কিন্তু লেখাগুলো দেখে মনে হচ্ছে যে অনেক ইম্পর্ট্যান্ট কোনো বিষয় এখানে লেখা আছে। তো এই ধরনের টেক্সট আমরা কেন ব্যবহার করব? যখন আমরা প্রফেশনাল কোনো একটা সাইটের টেমপ্লেট ডিজাইন করব সেই সময়
আমরা এই টেক্সটগুলো ব্যবহার করব, কারণ আমরা যখন প্রফেশনাল কোনো টেমপ্লেট ডিজাইন করি সেই সময় ওই টেমপ্লেটটি কোথায় যে ব্যবহার হবে সেটা কিন্তু আমরা আগে থেকে জানি না, এবং আমাদের কোনো আহ, নির্দিষ্ট কোনো কন্টেন্ট থাকে না। সেক্ষেত্রে আমরা এই দামি কন্টেন্টগুলো ব্যবহার করে আমাদের সাইটের ডিজাইনটা সম্পূর্ণ করতে পারি। এবং বিভিন্ন মার্কেট প্লেসে যখন আমরা আমাদের ডিজাইনগুলো সাবমিট করব, তখন আমরা এই দামি কন্টেন্টগুলো দিয়ে আমরা এক্সাম্পল তৈরি করে রাখবো যে আমাদের ওয়েবসাইটের এইখানে হেডিং হবে, এইখানে টেক্সট হবে, এই টেক্সটগুলোর কালার কেমন হবে, এই বিষয়গুলো রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের এই দামি টেক্সটগুলো ব্যবহারের প্রয়োজন হয়। তো আমরা এই ভিডিও থেকে আমরা এই সাইটটার নামটা সবাই কপি করে নিতে পারবো এবং প্রয়োজনে এখান থেকে আমরা টেক্সটগুলো ব্যবহার করতে পারবো। তা আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ কপি করে নিচ্ছি। এখানে আমরা প্যারাগ্রাফটি রাখলাম। এখন আমরা আরো একটি প্যারাগ্রাফ নেব। আমরা উপরের প্যারাগ্রাফটিকে মাঝখানে কোনো লাইন ব্রেক বা কোনো কিছু রাখলাম না, এবং দ্বিতীয় প্যারাগ্রাফটিতে আমরা কোনো বিআর ট্যাগ ব্যবহার করিনি, কিন্তু আমরা দুইটা পার্টে আমরা বিভক্ত করে রেখেছি। তো দেখি আমাদের এটা রেজাল্ট কি আসে। এখন যদি সেভ দিয়ে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা নিচের প্যারাগ্রাফটি যদিও কোডিং করার সময় মাঝখানে একটা স্পেস ব্যবহার করেছিলাম, কিন্তু আমাদের এই স্পেসটি কিন্তু আউটপুটে প্রদর্শিত হচ্ছে না। অথচ আমরা দেখতেছি যে দুইটা প্যারাগ্রাফের মধ্যে একটা লাইন ব্রেক তৈরি হয়েছে। আমরা যে বিষয়টা আলোচনা করলাম যে প্রত্যেকটা প্যারাগ্রাফ ট্যাগের পরে স্বয়ংক্রিয়ভাবে একটা লাইন ব্রেক তৈরি হয়, এই বিষয়টি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। আর প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে যে হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ, এই দুইটা বিষয়ের মধ্যে কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। যদিও হেডিং ট্যাগ ব্যবহার করে আমরা ফন্টের সাইজ বিভিন্ন রকম পেতে পারি, কিন্তু আমরা কখনোই প্যারাগ্রাফের মধ্যে হেডিং ট্যাগ ব্যবহার করব না এবং করতে পারবো না, কারণ প্যারাগ্রাফের মধ্যে কখনোই হেডিং থাকে না। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যে জায়গায় আমাদের লাইন ব্রেক তৈরির প্রয়োজন হবে আমরা সেখানে লাইন ব্রেক ব্যবহার করব। এখানে আমরা ঠিক যেভাবে লিখেছি এইভাবে যদি আমরা আউটপুটে দেখতে চাই, তাহলে আমাদেরকে এখানে বেশ কয়েকটা লাইন ব্রেক দিয়ে নিতে হবে। আমরা 3টা লাইন ব্রেক দিয়ে নেই, বিআর স্পেস এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। তো আমরা এখানে মোট 3টা বিআর ট্যাগ ব্যবহার করব। এখন যদি সেভ দিয়ে আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে দ্বিতীয় প্যারাগ্রাফটি বিভক্ত হয়ে গেছে।
তাহলে প্যারাগ্রাফের বিষয়টি আমরা ভালোভাবে বুঝতে পারলাম এবং কিভাবে প্যারাগ্রাফ ব্যবহার করতে হবে সেই বিষয়টিও আমরা ভালোভাবে বুঝতে পারলাম। এখন আসা যাক ফন্ট ট্যাগের ব্যাপারটি। এইচটিএমএল এর মাধ্যমে কোনো ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ফন্ট ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও বলা হচ্ছে যে ফন্ট ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই কথাটি ইতোপূর্বের জন্য সত্য ছিল। এখন ফন্ট ট্যাগের ব্যবহার অনেক কমে এসেছে। আমরা শুধুমাত্র বিশেষ কিছু পারপাজে আমরা এখন ফন্ট ট্যাগ ব্যবহার করে থাকি। তাছাড়া বর্তমান সময়ে ফন্ট ট্যাগের ব্যবহার খুবই কম। কোন কোন ক্ষেত্রে আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করব? দেখা যাচ্ছে যে আমাদের একটা প্যারাগ্রাফের মধ্যে, সাপোজ আমাদের এখানে যে দুইটি প্যারাগ্রাফ আছে, এই একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা যদি চাই যে কোনো বিশেষ অংশ ভিন্ন কালারে প্রদর্শিত হবে, এ ধরনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এখন ফন্ট ট্যাগ ব্যবহার করে থাকি। বা কোনো একটা অংশের কালারটা অন্য কালারে দেখাবে, এ ধরনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ফন্ট ট্যাগ ব্যবহার করে থাকি। তাছাড়া সম্পূর্ণ প্যারাগ্রাফের যদি আমরা কালার পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আর বর্তমান সময়ে যে এইচটিএমএল, সেই এইচটিএমএল এ ফন্ট ট্যাগ ব্যবহার করা হয় না। তো আমাদের জানার জন্য ফন্ট ট্যাগের ব্যবহারটা শিখে রাখা উচিত হবে। তা আমরা একটু দেখি। আমরা এখানে ফন্ট ট্যাগের একটি এক্সাম্পল দেখতেছি এবং এখানে বলা হচ্ছে যে সাইজ সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার করে ফন্ট ট্যাগের সাইজটি পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ এখানে সাইজ ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে 5 লেখাটি প্রকাশ করছে যে ফন্ট ট্যাগের একটি অ্যাট্রিবিউট, যা প্রকাশ করছে এলিমেন্ট, অর্থাৎ বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি লেখাটির সাইজ কেমন হবে। এছাড়া ফন্টের ফেসের মাধ্যমে আমরা কোন ফ্যামিলির ফন্ট বা কি ধরনের ফন্ট আমরা ব্যবহার করতে চাচ্ছি সেটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এখানে ফেস ইকুয়াল ডাবল কোটেশন তাহমা প্রকাশ করছে লেখাটির ফন্ট হবে তাহমা এবং কালার ইকুয়াল ডাবল কোটেশন রেড দ্বারা প্রকাশ করা হচ্ছে লেখাটির রং হবে লাল। এরপরে আমাদের ফন্ট ট্যাগ ব্যবহার করে একটি লেখা প্রোগ্রাম এখানে দেখানো হচ্ছে। তা আমরা আমাদের প্রোগ্রামটিতে ফন্ট ট্যাগ ব্যবহার করে দেখি কেমন পরিবর্তন আসে। আমরা চাচ্ছি যে শুধুমাত্র এই লেখাটি একটু ভিন্ন কালারে প্রদর্শিত হবে। তাহলে এই লেখাটির শুরুতে আমরা একটি ফন্ট ট্যাগ ব্যবহার করব। এখানে FONT ফন্ট, এবং এই ফন্ট ট্যাগের কার্যকারিতা কত দূর থাকবে এই বিষয়টি নির্ধারণ করতে হবে ফন্ট ট্যাগের শেষ ট্যাগ বা এন্ডিং ট্যাগ ব্যবহার করে। এখানে আমরা ফন্ট ট্যাগ দিয়ে দিচ্ছি। শুধুমাত্র ফন্ট ট্যাগ ব্যবহার করলে কিন্তু কোনো কাজই হবে না, অবশ্যই ফন্টের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমরা অ্যাট্রিবিউট হিসেবে এখানে কালার দিতে পারি। রেড। এখন যদি সেভ দিয়ে দেখি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অংশটি লাল রঙে দেখাচ্ছে।
একইভাবে আমরা এখানে আরো কিছু অ্যাট্রিবিউট যুক্ত করতে পারি, যেমন ফেস ফেস ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমরা যদি এরিয়াল দেই, তাহলে আমরা এখন এই লেখাটিকে এরিয়াল ফন্টে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখানে সাইজ দেই, সেক্ষেত্রে আমরা এখানে সাইজ 6 করে দিলাম। সেক্ষেত্রে আমাদের লেখাটি বেশ বড় দেখাচ্ছে। এই হচ্ছে ফন্ট ট্যাগের ব্যবহার। এরপরে আমাদের একটা অনেক বড় একটা প্রোগ্রাম আছে। আসলে আমরা এতক্ষণে যে কাজটি করেছি সেটাই এখানে আছে। আমরা এতক্ষণে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে দেখেছি। এখন আমরা যতটুকু শিখেছি, আমাদের এই শেখার মধ্যে থেকে আমরা একটা সবকিছু সাজানো গুছানো একটা কিছু করার চেষ্টা করি। তাহলে আমরা নতুন আরেকটা পেজ তৈরি করতে চাচ্ছি। তাহলে আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব এবং নিউতে ক্লিক করার পরে আমাদের প্রথম কাজ হবে এটাকে সেভ করে নেওয়া। এই জন্য আমরা সেভ অ্যাসে ক্লিক করব এবং এখানে আমরা নাম দিলাম পেজ 1 এবং আমরা HTML দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। এখন আমরা আগের কোড থেকে কপি করে আনতে পারি। আমরা শুধুমাত্র একটা হেডিং রাখবো। এবং আমরা দুইটা প্যারাগ্রাফ রাখলাম। এখন আমরা একটু সুন্দর স্টাইলিং করে দেখি আমাদের পেজটি দেখতে কেমন লাগে। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালার কম্বিনেশন। তো আমরা ওয়েব পেজে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করে থাকি, কিন্তু একটা কালারের সাথে কন্টেন্টে যদি কোনো কম্বিনেশন না হয় তাহলে সেই ডিজাইনটি পরিপূর্ণতা পায় না। অর্থাৎ আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে যদি কন্টেন্টের কালারকে মিলায়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুই দেখতে পারবো না। কিছুদিন আগে আমি একটা কাজ করতেছিলাম। তো আমার এক ক্লায়েন্টের একটা কাজ করতেছিলাম। তো সেই কাজটা করতে গিয়ে আমি একটা জিনিস আনার চেষ্টা করতেছি, অনেকভাবে চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। কি ব্যাপার, কোনোভাবেই কাজ হচ্ছে না কেন? একটা সহজ একটা ব্যাপার, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না।
কিন্তু পরবর্তীতে আমি ভালোভাবে যখন লক্ষ্য করলাম, তখন দেখলাম যে আসলে কাজ হচ্ছে কিন্তু আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। কারণ কি, আমার ব্যাকগ্রাউন্ডের কালার এবং আমি যে জিনিসটা আনতে চাচ্ছি সেই জিনিসটা কালার সেম হয়ে গেছে, যার কারণে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি প্রায় এই জিনিসটা করতে গিয়ে প্রায় 1 ঘন্টা নষ্ট করে ফেলেছি। কিন্তু আমি কিন্তু বুঝতে পারি না যে প্রথমবারে আমার কাজটা হয়ে গেছে। তো এই ধরনের কোনো মানে বিড়ম্বনায় যদি আমরা নিজেরাই পড়ে থাকি, তাহলে বিষয়টা অনেক লজ্জার। এবং আমরা অবশ্যই চাইবো না যে আমাদের ভিজিটররা ঠিক এই ধরনের কোনো সমস্যা তারা অনুভব করুক। এই জন্য কালারের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমি আসলে এক্সাম্পলটা দিলাম এই জন্যে যে কালারটা কতটা গুরুত্বপূর্ণ, এই জন্যে। আমরা এখানকার ফন্টেক্টটি এভাবে ব্যবহার করব না, আমরা এটার পরিবর্তে আমরা এই ফন্টেক্টটি ব্যবহার করব H1 এর মধ্যে। এখানে ফন্ট ফেস, আচ্ছা ফন্ট ফেস এরিয়াল থাক। এবং HTML এ কালার অনেকভাবে ব্যবহার করা যায়। শুধুমাত্র কালারের নাম লিখে ব্যবহার করা যেতে পারে, হেক্সাডেসিমেল কালার কোড ব্যবহার করে করা যেতে পারে, এবং RGB কালার কোড ব্যবহার করে করা যেতে পারে। তো সব থেকে জনপ্রিয় হচ্ছে হেক্সাডেসিমেল কালার কোড। কালার কোডের ব্যাপারটি আমরা পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র ব্যবহার করে দেখি। আহ, সবগুলো কালারের ব্যাপার আমি পরবর্তীতে আলোচনা করব। আমরা শুধুমাত্র এখন হেক্সাডেসিমেল কালার কোডটা ব্যবহার করে দেখি। তো আমাদের কালার কম্বিনেশনের আইডিয়া তৈরি করার জন্যে কিছু অনলাইন টুলস আছে। এর মধ্যে আমি অনেক বেশি ব্যবহার করে থাকি এরকম একটা টুলস হচ্ছে flutycolors.com। এই সাইটে গেলে এখানে কিছু কালার কম্বিনেশন দেওয়া আছে এবং এখান থেকে আমরা কালার কোডগুলা কপি করতে পারি, খুব সহজেই কপি করতে পারি। তো আমরা চাচ্ছি যে আমাদের টোটাল লেখার ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, সেই কালারটি আমরা এটা কপি করে নিতে পারি। শুধুমাত্র ডাবল ক্লিক করলেই আমরা আমাদের কালারটি কপি হয়ে যাবে। আচ্ছা, শুধুমাত্র ডাবল ক্লিক করলেই যে কোনো কালারের উপর আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে ওই কালারটি কপি হয়ে যাবে, অর্থাৎ কালার কোডটি কপি হয়ে যাবে। এখন আমরা আমাদের কোডে ফিরে যাই এবং এখানে যেখানে আমরা রেড লিখেছিলাম সেই জায়গাটায় আমরা ওই কোডটা বসিয়ে দিলে আমাদের সেই রঙের কালারটি আমরা পেয়ে যাব। তো আমরা যে কালারটি কপি করেছি, কালারটি আমরা H1 এ না ব্যবহার করে আমরা বডিতে ব্যবহার করব। বডিতে আমরা বিজি কালার দিব, বিজি বিজি কালার ইকুয়াল ডাবল কোটেশন, এর মধ্যে আমরা কালার কোডটিকে রাখবো। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে ওই কালারটি দেখতে পারবো। এখন যদি Ctrl+S প্রেস করে সেভ দেই এবং আমরা যদি আমাদের আউটপুট দেখি, তাহলে আচ্ছা আমরা নতুন একটা ফাইল তৈরি করেছি, ওই ফাইলটিকে আমাদের ওপেন করতে হবে, page1.html।
তাহলে আমরা আমাদের কোডটি দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের এখানে কোডে কিন্তু ভুল হয়েছে, যার কারণে টোটাল পেজে যত লেখা আছে লেখার কালার কিন্তু লাল হয়ে গেছে, যেটা আমাদের অনাকাঙ্ক্ষিত। তাহলে আমাদের ভুলটা কি হয়েছে? কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা যে কালারটি কপি করেছিলাম সেই কালারে আমরা ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি। তাহলে আমরা ভুলটা কি করেছি একটু আমরা দেখি। আমাদের ভুল যে ব্যাপারটি হয়েছে তা হচ্ছে আমরা একটা ফন্ট ট্যাগ নিয়েছি, কিন্তু এই ফন্ট ট্যাগটি আমরা কোথাও শেষ করিনি, যার কারণে আমাদের সমস্যাটা হয়েছে। তাহলে আমরা হেডিং এর মধ্যে আমরা ফন্ট ট্যাগটি শেষ করব। অবশ্যই আমরা যদি H1 এর পরে যদি ফন্ট ট্যাগ নেই তাহলে কিন্তু ফন্ট ট্যাগটি আগে শেষ করতে হবে। অর্থাৎ আহ, আমরা ইতোপূর্বে আলোচনা করেছি যে HTML কে বলা হয় এক একটা, প্রতিটা এলিমেন্টকে বলা হয় এক একটা মার্কআপ। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা ট্যাগকে কিছু বক্সের সাথে বিবেচনা করতে পারি। যেমন আমার কাছে যদি দুইটা বক্স থাকে, একটা বক্স তুলনামূলক আকারে বড় এবং আরেকটি বক্স তুলনামূলকভাবে আকারে ছোট, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? ছোট বক্সটিকে কি করতে হবে? আমাদের বড় বক্সের মধ্যে রাখতে হবে। আমরা কিন্তু বড় বক্সটিকে কিন্তু ছোট বক্সের মধ্যে রাখতে পারবো না, তাই না? তো আমাদের আহ, যার কারণে আমাদের যেটা করতে হবে যে আমাদের H1 ট্যাগটা আগে আছে, H1 ট্যাগটা আগে আছে, যার কারণে এটা পরে শেষ হবে। কারণ কি, বক্সের আমরা যদি দুইটা সমতল চিন্তা করি তাহলে বড় বক্সটির মধ্যে ছোট বক্সের প্রথম পৃষ্ঠটা আছে এবং দ্বিতীয় পৃষ্ঠটাও কিন্তু বড় বক্সের মধ্যেই আছে। অর্থাৎ ছোট বক্সটি যেখান থেকে শেষ হচ্ছে তার শেষটাও কিন্তু বড় বক্সের মধ্যেই হচ্ছে, যার কারণে আমাদের পরে যে ফন্ট ট্যাগটি ব্যবহার করেছি এই ফন্ট ট্যাগটি আগেই শেষ করে দিতে হবে। এই বিষয়টি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভুলগুলো কিন্তু প্রথম দিকে আমরা যখন HTML শিখি তখন এই ধরনের ভুল কিন্তু অনেক বেশি হয় এবং আমরা বুঝতে পারি না যে আসলে ভুলটা কোথায় হচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমরা কিন্তু মাথায় রাখবো এবং আমাদের এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এই নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটি আমাদেরকে কিন্তু এই ভুলগুলো আইডেন্টিফাই করতে সহযোগিতা করে। যেমন আমরা যে কোনো ট্যাগের উপরে আমরা মাউস পয়েন্টার রাখলেই কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে একটা ওয়াটারমার্ক দেখায়, যেটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের কোড ঠিক আছে। যদি আমরা এখানকার ফন্ট ট্যাগটি যদি এখান থেকে কাট করে যদি H1 এর পরে দেই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিষয়টি কিন্তু ভুল হচ্ছে। ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে? কারণ এখানে দেখতে পাচ্ছি যে H1টা আগে শেষ হয়ে যাচ্ছে এবং ফন্ট ট্যাগটা পরে শেষ হচ্ছে। এটা কিন্তু নিয়ম বহির্ভূত। যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াটারমার্ক আসতেছে, কিন্তু আমাদের এই বিষয়টি কিন্তু নিয়ম বহির্ভূত হচ্ছে এবং আমরা যদি এভাবে সেভ দেই, দিয়ে যদি আউটপুটে প্রদর্শন করি তাহলে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের ফলাফল আসতে পারে। আর আমরা যদি কোনো কিছু যদি ক্লোজ না করি সেক্ষেত্রে কিন্তু আমরা এডিটরে ভুলটা দেখতে পারবো। এখন যদি আমরা ফন্ট ট্যাগের উপরে মাউস পয়েন্টার রাখি তাহলে কিন্তু কোনো ওয়াটারমার্ক আসতেছে না, কারণ কি এই ট্যাগটা কোথাও শেষ করা হয়নি। তো আমরা পূর্বের অবস্থায় ফিরে আসি। এখন আমরা চাচ্ছি যে আমাদের H1 লেখার কালারটি একটু কমলা কালারের হবে। সেক্ষেত্রে আমরা কমলা কালারটি এখান থেকে কপি করতে পারি। আমরা এই কালারটি কপি করি, শুধুমাত্র মাউসে একটা ক্লিক করলেই হবে এবং ক্লিক করার পরে যখন কালারটা কপি হবে তখন একটা লেখা শো করে, সেটা হচ্ছে গট ইট, মানে সে কপি করতে পেরেছে।
আচ্ছা, এখন আমরা রেড কালারটিকে রিপ্লেস করে আমরা কালার কোডটা বসিয়ে দিলাম। এই কালার কোডটি কিভাবে কাজ করে আমরা যখন কালার সম্পর্কে ডিটেলস আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো। এখন যদি আমরা সেভ করে দেখি, আমাদের তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কালারে লেখাটিকে দেখতে পাচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটি আরো একটু হালকা কালার নিয়ে দেখি। আমরা এই কালারটি নেব ব্যাকগ্রাউন্ডে। এখন কিন্তু আমাদের পুরো জিনিসটি কিন্তু সুন্দর দেখাচ্ছে। কালারের সাথে একটা কম্বিনেশন আছে ব্যাকগ্রাউন্ডের, প্লাস হচ্ছে টেক্সটের একটা কম্বিনেশন আছে। এখানে আমরা এই টেক্সটের ফন্টটা যদি চেঞ্জ করে দিই তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। এখানে আমরা ফন্টটি চেঞ্জ করে আমরা এখানেও যদি এরিয়াল ব্যবহার করি তাহলে দেখা যাক কেমন হয়। এবং আমরা চাচ্ছি যে আমাদের হেডিংটি মাঝখানে এসে দেখাক। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এই কাজটি করার জন্য একটি ট্যাগ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সেন্টার ট্যাগ। CENTER, সেন্টার, এবং আমাদেরকে সেন্টার ক্লোজ করতে হবে। সেন্টার। এখন যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের হেডিংটা কিন্তু মাঝখানে প্রদর্শিত হচ্ছে। তাহলে আমরা HTML বেসিকের পার্ট 3 আমরা এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।